ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে 14 জন জয়েন করে ফেলছে। তো আর যারা জয়েন করেনি তারা করতে থাক, আমরা ক্লাস শুরু করতে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওকে, তাহলে দেখো আগের ক্লাসগুলো কি পড়েছো তোমরা? জি ম্যাম। তোমরা কি পড়াশোনা করো না শুধু ক্লাস করে রেখে দাও? না ম্যাম, পড়তেছি অল্প অল্প করে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটা কিন্তু তোমাদের রেগুলার কোর্স না, অর্থাৎ কম্পিউটার সায়েন্সের কোর্স না, এটা হচ্ছে অন্য একটা কোর্স। তোমরা যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু এখন যদি ক্লাস করে রেখে দাও, পরে যখন পরীক্ষা আসবে তখন কঠিন মনে হবে। এই জন্য ক্লাসের শেষে একটু দেখবা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আজকে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব। এটা হচ্ছে, এখন যে চ্যাপ্টার গুলো আছে এগুলো অনেক ছোট ছোট, একটা একটা ক্লাস নিলে শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আজকের ক্লাসটার নাম হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, অর্থাৎ জাতীয় আয়ের পরিমাপ নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তাহলে দেখো, জাতীয় আয় বলতে কি বোঝায়? জাতীয় আয় বলতে বোঝায় একটা দেশে নির্দিষ্ট সময়ে যে পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার চূড়ান্ত মূল্যকে বলা হয় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। তাহলে এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা দেশের এগ্রিগেট আউটপুট কতটুকু এটা বের করতে পারি, এবং এগ্রিগেট ইনকাম কতটুকু, এগ্রিগেট আউটপুট বা এগ্রিগেট ইনকাম কতটুকু এটা আমরা জাতীয় আয়ের পরিমাপের মাধ্যমে জানতে পারি। তাহলে এই জাতীয় আয় পরিমাপের এই বিষয়টা জানতে হলে আমাদেরকে কতগুলা কনসেপ্টের সাথে পরিচিত হতে হবে। তাহলে দেখো এই কনসেপ্ট গুলা সম্পর্কে এখন আমরা পড়াশোনা করব। প্রথমটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি, বা হচ্ছে মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন বা হচ্ছে সামগ্রিক জাতীয় উৎপাদন। তাহলে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? দেখো বলা হচ্ছে যে জিএনপি ইজ দ্য market value of all final goods and services produced by the people of a country in a given period of time, typically 1 year. বলা হচ্ছে যে একটা দেশের মানুষের দ্বারা একটি নির্দিষ্ট সময়ে, বিশেষত এক বছরে একটা দেশে যে পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আমি আবার বলতেছি, একটি নির্দিষ্ট সময়ে বিশেষত এক বছরে একটা দেশে মোট যে পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়, যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে বা তার আর্থিক মূল্যকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। তাহলে দেখো এখানে কি আসলো, যে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের মানুষের দ্বারা যে পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদিত হইতেছে, তাহলে বলা হচ্ছে জিএনপি ইকুয়াল টু ভ্যালু অফ প্রোডাক্ট produced by the domestic people plus people working abroad minus product produced by the foreign people inside the country. তাহলে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে ওই দেশের জনগণ দেশের অভ্যন্তরে যে পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদন করলো, প্লাস পিপুল ওয়ার্কিং অ্যাব্রোড, ওই দেশেরই জনগণ যারা বাহিরে কাজ করতেছে, অন্য কোনো দেশে কাজ করতেছে, তারা যে পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদন করলো তার মূল্য, এইটুকু কি হবে, এই দুইটা যোগ হবে, মাইনাস হবে প্রোডাক্ট প্রডিউসড বাই দ্য ফরেন পিপুল ইনসাইড দ্য কান্ট্রি। এখন এই দেশের ভিতরে যদি অন্য কোনো দেশের মানুষ এসে কাজ করে থাকে, তারা যতটুকু পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদন করছে এটা বিয়োগ হয়ে যাবে, এটা যোগ হবে গিয়ে ওদের দেশের, যে দেশের লোক এসে আমাদের দেশে কাজ করতেছে ওই দেশের জিএনপি তে এদের ইনকামটা যোগ হবে। তাহলে দেখো বলা হলো যে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বলা হচ্ছে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে জনগণকে, দেশের মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সীমানাকে না। অর্থাৎ দেশের মানুষ দেশের ভিতরে কাজ করুক বা হচ্ছে অন্য কোনো দেশে গিয়ে কাজ করুক না কেন, সে যে ইনকামটা করতেছে এই ইনকামটা জিএনপি তে যুক্ত হবে। তাহলে আর হচ্ছে এখান থেকে বিয়োগ হবে দেশের ভিতরে যদি বাইরের কোনো মানুষ এসে কাজ করে তাদের ইনকামটা এখান থেকে বিয়োগ হয়ে যাবে। এই হলো জিএনপি। এরপর হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি। তাহলে দেখো জিডিপিটা কি, GDP is the market value of all final goods and services produced within a country in a given period of time, typically 1 year. বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে বিশেষত এক বছরে
একটা দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন বা সামগ্রিক দেশজ উৎপাদন। তাহলে আমি আবার বলতেছি যে জিএনপিটা হলো দেশের জনগণের দ্বারা উৎপাদিত যে ইনকাম এটা, আর জিডিপিটা হচ্ছে দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে, একটা নির্দিষ্ট সীমানার অভ্যন্তরে যে পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় এটাকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে দেখো এখানে কি কি আইটেম আসবে। জিডিপি সমান ভ্যালু অফ প্রোডাক্ট প্রডিউসড বাই দ্য ডোমেস্টিক পিপল প্লাস ফরেন পিপল ওয়ার্কিং হেয়ার মাইনাস ভ্যালু অফ প্রোডাক্ট প্রডিউসড বাই দ্য ডোমেস্টিক পিপল ওয়ার্কিং অ্যাব্রোড। অর্থাৎ আমার এই নির্দিষ্ট সীমানার মধ্যে আমার নিজের জনগণ অর্থাৎ ডোমেস্টিক পিপল যে পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদন করতেছে এই ভ্যালুটা আসবে জিডিপিতে। আবার বিদেশি কোনো লোক যদি এই টেরিটরির মধ্যে এসে বা হচ্ছে এই ভৌগোলিক সীমানার মধ্যে এসে উৎপাদন করে তাদের যে ইনকামটা, তাদের যে প্রোডাক্টের ভ্যালুটা এটাও যুক্ত হবে জিডিপিতে। কিন্তু যদি কি হয়, এই যে ভ্যালু অফ প্রোডাক্ট প্রডিউসড বাই ডোমেস্টিক পিপল ওয়ার্কিং অ্যাব্রোড, দেশের মানুষ কিন্তু অন্য দেশে গিয়ে কাজ করতেছে, যেমন হচ্ছে বাংলাদেশি কোনো ওয়ার্কার যদি সৌদি আরব বা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে বা হচ্ছে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে গিয়ে কাজ করে কোনো দ্রব্য এবং সেবা উৎপাদন করে সেটা কিন্তু আমাদের জিডিপিতে যুক্ত হবে না, সেটা যুক্ত হবে আমাদের জিএনপিতে। ঠিক আছে, তাহলে দেখো জিডিপি এবং জিএনপির মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে যে জিএনপিতে আমার দেশের জনগণকে বা মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষ, একটা দেশের মানুষ যে পরিমাণে দ্রব্য সামগ্রী বা একটা দেশের জনগণ যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদন করতেছে সেটা যোগ হচ্ছে জিএনপিতে। আর একটা দেশের সীমানার ভিতরে, সেটা হোক দেশের মানুষ অথবা হচ্ছে বাইরের কোনো দেশের মানুষ বা বাইরের কোনো দেশের কোনো জনগণ এসে কাজ করুক না কেন, ওই সীমানার অভ্যন্তরে যতটুকু পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদন করা হচ্ছে সেটা হচ্ছে জিডিপিতে যাচ্ছে। তাহলে জিএনপিতে ফোকাস করা হচ্ছে জনগণকে, আর জিএনপিতে এরিয়াকে বা ভৌগোলিক সীমানাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ হলো জিএনপি এবং জিডিপি। এরপর হচ্ছে নিট ন্যাশনাল ইনকাম, এনএনপি, নিট ন্যাশনাল ইনকাম, এনএনআই বা হচ্ছে এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট বলা হচ্ছে, প্রোডাক্ট ইনকাম, প্রোডাক্টের মূল্যকে ইনকাম বলা হচ্ছে। তাহলে দেখো এই নিট ন্যাশনাল ইনকামের মধ্যে কি কি আসতেছে। The market value of all final goods and services after providing for depreciation cost is called NNP. এখন বলা হচ্ছে যে একটা দেশে যে পরিমাণে জিএনপি উৎপাদিত হলো অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যা আছে এখান থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয়জনিত ব্যয় বাদ দেওয়ার পরে যতটুকু পরিমাণে থাকবে এটাকে বলা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। এখন আবার এই ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় ব্যয়টা কি এটা হয়তো তোমরা জানো না, তাহলে দেখো বলা হচ্ছে অবচয় ব্যয়টা কি। যখন কোনো ক্যাপিটালকে ব্যবহার করা হয় তখন কি করা হয়, প্রথম দিকে এটার কার্যক্ষমতা অনেক বেশি থাকে, কিন্তু যত এটাকে ব্যবহারের পরিমাণ বাড়তে থাকে তত এটার কার্যক্ষমতা কমতে থাকে। এই যে কার্যক্ষমতাটা কমে গেল, যতটুকু পরিমাণে কমে গেল এটাকে বলা হচ্ছে অবচয়জনিত ব্যয়। কেননা যখন একটা নতুন মেশিন কিনে নিয়ে আসা হয় তখন এটার যে দাম থাকে ক্রমে এটা ব্যবহার করার সাথে সাথে এটার কার্যক্ষমতা কমতে থাকে এবং সাথে সাথে এটার দামও কমতে থাকে। তাহলে এটার দাম যতটুকু পরিমাণে কমে গেল, একটা নতুন মেশিন এবং পুরান মেশিনের দামের যে পার্থক্য, এই পার্থক্যটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয়জনিত ব্যয়। তাহলে এই জিএনপি থেকে বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে এই অবচয়জনিত ব্যয় বাদ দেওয়ার পরে যতটুকু পরিমাণ অংশ থাকবে সেটাকে বলা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট ন্যাশনাল ইনকাম, জিএনপি বা জিএনআই। এরপর হচ্ছে ন্যাশনাল ইনকাম কি। তাহলে দেখো ন্যাশনাল ইনকাম মিনস দ্য সাম অফ অল ইনকামস আর্নড বাই রিসোর্স সাপ্লায়ার্স ফর দেয়ার কন্ট্রিবিউশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল এবিলিটি হুইচ গো ইনটু দ্য ইয়ার্স নেট প্রোডাকশন। বলা হচ্ছে এই যে আমাদের এনএনপিটা আছে, এই এনএনপি থেকে কি কি যে আমাদের রিসোর্স সাপ্লায়াররা যে পরিমাণে কন্ট্রিবিউশন করতেছে, রিসোর্স সাপ্লায়াররা কি কন্ট্রিবিউট করতেছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিউর এবিলিটি। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এই যে এসব সাপ্লাই দিতেছে, এইগুলো বাদ দেওয়ার পরে যতটুকু অংশ থাকবে সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তাহলে দেখো ন্যাশনাল ইনকাম বা এনআই, যেটাকে আমরা এক্সপ্রেস করতেছি এনআই দ্বারা, এনআই ইকুয়াল টু এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ। অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট থেকে ইনডাইরেক্ট ট্যাক্স
বা যেটাকে আমরা ভ্যাট বলতেছি, এই ভ্যাট বাদ দেওয়ার পরে এবং হচ্ছে সাবসিডিজ এগুলো বাদ দেওয়ার পরে যতটুকু অংশ থাকবে সেটাকে আমরা বলতেছি ন্যাশনাল ইনকাম। এরপর হচ্ছে পার্সোনাল ইনকাম, যেটাকে আমরা পিআই দ্বারা এক্সপ্রেস করতেছি। তাহলে পার্সোনাল ইনকাম ইজ দ্য সাম অফ অল ইনকামস actually received by all individuals or households during a given year. একটা নির্দিষ্ট সময়ে সমগ্র হাউসহোল্ড বা সমগ্র ইন্ডিভিজুয়াল প্রকৃতপক্ষে যে ইনকামটা গ্রহণ করে, যে ইনকামটা রিসিভ করে, সেটার যোগফলকে বলা হচ্ছে পার্সোনাল ইনকাম। তাহলে দেখো পার্সোনাল ইনকাম সমান হচ্ছে ন্যাশনাল ইনকাম মাইনাস সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনস মাইনাস কর্পোরেট ইনকাম ট্যাক্স মাইনাস আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিটস প্লাস ট্রান্সফার পেমেন্টস। অর্থাৎ পার্সোনাল ইনকাম জিনিসটা কি, আমাদের এই যে আমরা ন্যাশনাল ইনকামটা পাইলাম এখান থেকে সোশ্যাল সিকিউরিটি জন্য কতটুকু কন্ট্রিবিউট করা হলো ওইটা বাদ দিতে হবে, কর্পোরেট ইনকাম ট্যাক্স ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কতটুকু পরিমাণে ট্যাক্স দেওয়া হলো এটা বাদ দিতে হবে, আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট কর্পোরেটের আনডিস্ট্রিবিউটেড যে প্রফিটটা এটা বাদ দিতে হবে এবং এটার সাথে ট্রান্সফার পেমেন্ট যোগ করতে হবে। করার পরে আমরা যা পাবো সেটা হচ্ছে পার্সোনাল ইনকাম। এরপর হচ্ছে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। তাহলে দেখো ব্যয়যোগ্য আয় বলতে আমরা কি বুঝতেছি, যে যতটুকু পরিমাণে আয় একজন ব্যক্তি দৈনন্দিন তার প্রয়োজনগুলো পূরণ করার জন্য বা দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য নিজের হাতে রাখতে পারে, ওইটাই হচ্ছে ডিসপোজেবল ইনকাম। তাহলে বলা হচ্ছে আফটার এ গুড পার্ট অফ পার্সোনাল ইনকাম ইজ পেইড টু গভর্নমেন্ট ইন দ্য ফর্ম অফ পার্সোনাল ট্যাক্সেস লাইক ইনকাম ট্যাক্স, পার্সোনাল প্রপার্টি ট্যাক্স, etc. What remains of personal income is called disposable income. তাহলে বলা হচ্ছে যে ব্যক্তির যে পার্সোনাল ইনকামটা থাকলো এই পার্সোনাল ইনকাম থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে, ট্যাক্সটা হতে পারে পার্সোনাল ইনকাম ট্যাক্স, পার্সোনাল ওয়েলথ ট্যাক্স বা পার্সোনাল ল্যান্ড ট্যাক্স, এই ট্যাক্সগুলো দেওয়ার পরে যতটুকু অংশ তার কাছে খরচ করার জন্য থেকে যায় ওটাকে বলা হচ্ছে ডিসপোজেবল ইনকাম। তাহলে ডিসপোজেবল ইনকাম সমান হচ্ছে পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্স। পার্সোনাল ইনকাম থেকে পার্সোনাল ট্যাক্স বাদ দেওয়ার পরে যতটুকু অংশ থাকবে সেটা হচ্ছে ওই ব্যক্তির ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। তাহলে দেখো এই যে আমি কনসেপ্ট গুলো বললাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে পারছো সবাই? জি ম্যাম। ওকে, তাহলে দেখো এরপর আমরা দেখবো জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য। এটা আমি পড়ানোর সময় মোটামুটি পার্থক্য, মূল যে পার্থক্যটা, মূল যে জায়গাটা এটা ক্লিয়ার করে দিছি, এখন আবার বলতেছি। তাহলে জিএনপি হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা শর্ট ফর্ম, আর জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা শর্ট ফর্ম। আর জিএনপির ডেফিনেশন আমরা বলতে পারি যে জিএনপি ইজ দ্য market value of all final goods and services produced by the people of a country in a given period of time, typically 1 year. আর জিডিপি হচ্ছে is the market value of all final goods and services produced within a country in a given period of time, typically 1 year. অর্থাৎ ওটা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ যে পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদন করে এটাকে বলা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার অভ্যন্তরে যে পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তাকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিএনপি ইজ দ্য উইথ কনসেপ্ট, অর্থাৎ জিএনপিটা হচ্ছে অনেক বড় একটা কনসেপ্ট। কারণ কি, জিএনপির মধ্যে আসতেছে হলো দেশের ইনকাম এবং হচ্ছে দেশের জনগণের দ্বারা উৎপাদিত বৈদেশিক ইনকাম, যেটাকে আমরা রেমিটেন্স বলি। অর্থাৎ দেশের জনগণ দেশের অভ্যন্তরে যা ইনকাম করতেছে এটা ওইটার মধ্যে থাকবে, আবার হচ্ছে দেশের জনগণ দেশের বাইরে গিয়ে দেশের জন্য যে কন্ট্রিবিউট করতেছে এটা ওইটার মধ্যে থাকবে। এই জন্য এটা হলো একটা বড় কনসেপ্ট। আর জিডিপি হলো শর্ট কনসেপ্ট, কারণ কি জিডিপি হলো দেশের সীমানা অতিক্রম করতেছে না, বর্ডারকে ক্রস করতেছে না, এই জন্য জিডিপিটা হলো শর্ট কনসেপ্ট। তারপর হচ্ছে জিএনপি মেজার করা খুবই ডিফিকাল্ট। জিএনপি মেজার করা খুবই ডিফিকাল্ট, কেননা আমাদের দেশ থেকে বা হচ্ছে একটা দেশ থেকে কতজন নাগরিক বাইরে কাজ করতেছে এটার হিসাবে অনেক সময় এক্স্যাক্টলি পাওয়া যায় না, বা ওই লোক কতটুকু পরিমাণে ইনকাম করতেছে এটার হিসাবও এক্স্যাক্টলি পাওয়া যায় না, এজন্য এটার হিসাব করাটা একটু ডিফিকাল্ট। আর জিডিপি ক্যালকুলেট করা কম্পারেটিভলি জিএনপি থেকে কম ডিফিকাল্ট। এখন দেখো বলা হচ্ছে যে একটা দেশের রিয়েল যে পিকচার, রিয়েল যে ইকোনমিক কন্ডিশন, এটা আবার জিএনপি থেকে জানা যায়, যেটা আবার জিডিপি থেকে জানা সম্ভব না। কেননা জিএনপিতে কি করা হচ্ছে যে
দেশের জনগণের দ্বারা দেশের ভিতরে কতটুকু উৎপাদন করা হচ্ছে, বাইরে কতটুকু উৎপাদন করা হচ্ছে, অর্থাৎ টোটাল কন্ট্রিবিউশনটা এটার মধ্যে ইনক্লুড করা হয়, যেটা জিডিপি তে হয়তো বা ইনক্লুড করা হয় না। এর জন্য বলা হচ্ছে যে একটা দেশের রিয়েল ইকোনমিক কন্ডিশন বা রিয়েল ইকোনমিক যে পিকচারটা, এটা আমরা জিএনপি থেকে জানতে পারি, কিন্তু জিডিপি থেকে রিয়েল ইকোনমিক কন্ডিশন বা পিকচারটা জানা সম্ভব নয়। ওকে, তারপর দেখো আমরা পড়বো দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম বা সার্কুলার ফ্লো মডেল অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। এখন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করতে গিয়ে আমরা একটা সার্কুলার ফ্লো মডেল দেখব, যেখানে বলা হচ্ছে এটা হলো একটা টু সেক্টর ইকোনমি। সেক্টর দুটো হলো বিজনেস ফার্ম এবং হাউস হোল্ড, এবং এই দুটি হচ্ছে একটা ইকোনমির বেসিক দুইটা সেক্টর। তাহলে দেখো এখানে আমরা একটা মডেলের মাধ্যমে বা হচ্ছে সার্কুলার মডেল বা সার্কুলার ডায়াগ্রামের মাধ্যমে হাউস হোল্ড এবং বিজনেস ফার্মের মধ্যে যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা দেখবো। বাম দিকে আছে বিজনেস ফার্ম, ডান দিকে আছে হাউস হোল্ড। তাহলে দেখো হাউস হোল্ড কি করে, বিজনেস ফার্মকে ফ্যাক্টর সার্ভিস প্রদান করে। হাউস হোল্ড বিজনেস ফার্মকে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলা প্রোভাইড করে, যেমন হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এগুলো হচ্ছে হাউস হোল্ড প্রদান করে বিজনেস ফার্মকে। বিজনেস ফার্ম কি করে, বিজনেস ফার্ম এই ফ্যাক্টরস গুলার জন্য হাউস হোল্ডকে ইনকাম প্রদান করে, যেমন হচ্ছে ল্যান্ডের জন্য রেন্ট, তারপরে লেবারের জন্য ওয়েজ, ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট এবং এন্টারপ্রেনিউরিয়াল এবিলিটির জন্য প্রফিট প্রদান করে। তাহলে এখানে হলো হাউস হোল্ড ফ্যাক্টর সার্ভিস প্রদান করতেছে এবং বিজনেস ফার্ম হাউস হোল্ডকে ইনকাম প্রদান করতেছে। এখন দেখো এই বিজনেস ফার্ম কি করলো, হাউস হোল্ডের কাছ থেকে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো নিল, এই ফ্যাক্টরস গুলো নিয়ে প্রোডাক্ট প্রডিউস করলো, ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস করলো। এখন আবার এই ফাইনাল গুডস এবং সার্ভিসের ক্রেতাকে এটা ক্রয় করবে আবার ওই হাউস হোল্ডটি, যে হাউস হোল্ড কি করলো ফ্যাক্টর সার্ভিস প্রদান করলো, ওই হাউস হোল্ডটি এখন বিজনেস ফার্ম যে প্রোডাক্টটা প্রডিউস করতেছে, যে পণ্যগুলা তৈরি করতেছে, এই পণ্যগুলা ক্রয় করবে। তাহলে এই পণ্যগুলা ক্রয় করবে সে কি দিয়ে, ওই যে বিজনেস ফার্মের কাছ থেকে সে ইনকাম পাইছিল, এই ইনকাম গুলাই এখন তার এক্সপেন্ডিচার হয়ে যাবে। ওই টাকা দিয়ে এখন বিজনেস ফার্মের কাছ থেকে সে ফাইনাল গুডস এবং সার্ভিস ক্রয় করবে। তাহলে আমরা নিচের লোয়ার পার্টে দেখতেছি যে হাউস হোল্ড কি করলো, বিজনেস ফার্মকে ফ্যাক্টর সার্ভিস প্রদান করলো এবং বিনিময়ে ইনকাম পেলো, এবং আপার পার্টে আমরা দেখতেছি যে বিজনেস ফার্ম হাউস হোল্ডকে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রদান করলো, প্রোভাইড করলো, এবং বিনিময়ে হাউস হোল্ড বিজনেস ফার্মকে এক্সপেন্ডিচার প্রদান করতেছে, বা হচ্ছে তার যে ইনকাম ছিল এই ইনকামটাই আবার ঘুরে ফিরে বিজনেস ফার্মের কাছে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে দুইটা বিজনেস ফার্ম এবং হাউস হোল্ড দুইটা কি একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, বা হচ্ছে একজন আরেকজনের উপর নির্ভরশীল, এবং এটা এই যে চক্রটা এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে দেখো উপরের অংশে আমরা দেখতেছি প্রোডাক্ট সাইড, আর নিচের অংশে দেখতেছি ইনকাম সাইড আইডেন্টিটি। তাহলে এই প্রোডাক্ট সাইডে জিএনপি বলতে আমরা বুঝতেছি জিএনপি সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ জিএনপিতে কি কি আছে, কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং নেট এক্সপোর্ট। এক্স মাইনাস এম হলো নেট এক্সপোর্ট, এক্স হচ্ছে এক্সপোর্ট, এম হচ্ছে ইম্পোর্ট, এই জন্য এক্স মাইনাস এম হলো নেট এক্সপোর্ট। তাহলে এই যে এই দুইটা রিলেশনশিপের মাধ্যমে আমরা কি করতে পারি, দেখতেছি যে এখানে আমরা দুইটা অ্যাপ্রোচ পেলাম, প্রোডাক্ট সাইড অ্যাপ্রোচ এবং হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, বা প্রোডাক্ট অ্যাপ্রোচ যেটা এটাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য বা হচ্ছে জিডিপি মেজার করার জন্য আমাদের তিনটা অ্যাপ্রোচ আছে, বা তিনটা পদ্ধতি বা তিনটা মেথড আছে। এই মেথড গুলা কি কি, একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড বা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, একটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে প্রোডাক্ট অ্যাপ্রোচ বা হচ্ছে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। এখন আমরা এই তিনটা অ্যাপ্রোচ বা তিনটা মেথড নিয়ে আলোচনা করব। তাহলে দেখো প্রথম মেথডটা হচ্ছে দ্য এক্সপেন্ডিচার মেথড। এখন এই এক্সপেন্ডিচার মেথডে জিডিপি বলতে বোঝায় দ্য সাম অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অন গুডস এন্ড সার্ভিসেস এন্ড নেট এক্সপোর্টস অফ গুডস এন্ড সার্ভিসেস। মানে জিডিপি সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে দেখো এই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে আমরা যদি জিডিপি ক্যালকুলেট করতে চাই, তাহলে এখানে একটা সিম্বলিক্যাল একটা নেওয়া হয়েছে, অর্থাৎ ফিগার গুলো অনেক ছোট দেখানো হয়েছে, জাস্ট একটা সিম্বল।
জিডিপি ক্যালকুলেট করার একটা স্যাম্পল আমরা এখানে দেখবো। তাহলে দেখো এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে স্যাম্পলে দেখানো হচ্ছে সি প্লাস সিআইজি এবং এক্স মাইনাস এম, এবং এখানে বলা হচ্ছে অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট হচ্ছে মিলিয়নে দেখানো হচ্ছে। সি সমান 100, অর্থাৎ কনজামশন এক্সপেন্ডিচার হচ্ছে 100 মিলিয়ন টাকা, যেটা হলো জিডিপির 50%। তারপরে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার হলো 50 মিলিয়ন টাকা, যেটা হচ্ছে জিডিপির 25%। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 60 মিলিয়ন টাকা, যা হলো 60 মিলিয়ন টাকা, যেটা হচ্ছে জিডিপির 30%। এবং নেট এক্সপোর্ট হচ্ছে -10। এখানে নেট এক্সপোর্টকে -10 দেখানোর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সময় না, সব সময় দেখা যায় এক্সপোর্ট ইম্পোর্টের থেকে কম থাকে, অর্থাৎ আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যালেন্স বা ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা এখানে সবসময় নেগেটিভ আইটেম থাকে। এই জন্য বলা হচ্ছে নেট এক্সপোর্টটা হচ্ছে -10, যেটা হচ্ছে জিডিপির -5%। তাহলে এখানে আমরা এই যে বাম পাশের এই অ্যামাউন্ট গুলো যদি যোগ করি, তাহলে দেখতে পাচ্ছি এটা সমান হলো 200, অর্থাৎ আমাদের জিডিপির পরিমাণ হচ্ছে 200 মিলিয়ন টাকা। এবং এটা হচ্ছে পার্সেন্টেজ করলে এই 200 মিলিয়ন টাকায় হলো 100% জিডিপি, অর্থাৎ একটা নির্দিষ্ট বছরে আমাদের দেশের অভ্যন্তরে 200 মিলিয়ন টাকার গুডস এবং সার্ভিস প্রডিউস হয়েছে। এই হলো এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে আমাদের জিডিপি মেজারমেন্ট করার কৌশল। এরপর হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচে আমরা জিডিপি বলতে বুঝি সামেশন অফ, তাহলে ইনকামের মধ্যে কিসের ইনকাম ধরবো আমরা? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিউরিয়াল এবিলিটি, অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলা যে ইনকামটা করতেছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন যে ইনকাম করতেছে, ফ্যাক্টরস গুলা যে ইনকাম করতেছে, ওই ইনকামটা হলো আমরা ইনকাম অ্যাপ্রোচে জিডিপি হিসেবে ক্যালকুলেট করব। তাহলে জিডিপি সমান সামেশন ডব্লিউ প্লাস আর প্লাস আই প্লাস পাই। এখন দেখো ডব্লিউ সমান ওয়েস, অর্থাৎ লেবারের পারিশ্রমিক, আর সমান রেন্ট ফর ল্যান্ড, অর্থাৎ জমির জন্য যে রেন্টটা অর্জন করে হাউসহোল্ড এটা। এরপর হচ্ছে আই সমান ইন্টারেস্ট ফর ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে যে সুদ আসে এটা। পাই সমান প্রফিট ফর এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ অর্গানাইজার বা হচ্ছে এন্টারপ্রেনার যে প্রফিটটা পায় সেটাকে আমরা পাই দ্বারা এক্সপ্রেস করতেছি। তাহলে ইনকাম অ্যাপ্রোচে জিডিপি বলতে আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলার ইনকামকে বোঝাচ্ছি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যদি জিডিপি ক্যালকুলেট করি, তাহলে বলা হচ্ছে প্রথমটা হলো কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, অর্থাৎ যেটাকে আমরা ওয়েজ বলতেছি, এটা হলো 50 মিলিয়ন টাকা। প্রপ্রিয়েটরস ইনকাম, ব্যক্তির যে ইনকাম, এটাকে বলা হচ্ছে বা হচ্ছে যেটাকে আমরা এন্টারপ্রেনিউরিয়াল ইনকাম বলতেছি, সেটা হলো 60 মিলিয়ন টাকা। রেন্টাল ইনকাম 40 মিলিয়ন টাকা, নেট ইন্টারেস্ট 40 মিলিয়ন টাকা এবং কর্পোরেট প্রফিট 10 মিলিয়ন টাকা। তো এই সবগুলো আইটেম যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাই জিডিপি সমান হচ্ছে 200 মিলিয়ন টাকা, অর্থাৎ 200 মিলিয়ন টাকা সমান জিডিপি। এখন জিডিপির এক্সপেন্ডিচার মেথডে আমরা পেলাম 200 মিলিয়ন টাকা, জিডিপির আকার হচ্ছে 200 মিলিয়ন টাকা। আবার ইনকাম অ্যাপ্রোচ বা ইনকাম মেথডে আমরা দেখতেছি জিডিপির পরিমাণ ওই 200 মিলিয়ন টাকায়, অর্থাৎ এখান থেকে আমরা দেখতেছি যে আমরা যে কোনো পদ্ধতিতেই জিডিপি মেজার করি না কেন, জিডিপির আকার সেম হবে, শুধু আমাদের পদ্ধতিগুলা ভিন্ন। অর্থাৎ এখানে যে কোনো পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, তবে যে পদ্ধতি আমরা ব্যবহার করি না কেন জিডিপির পরিমাণ সেম আসবে। তারপরে 3 নাম্বার হচ্ছে প্রোডাক্ট অ্যাপ্রোচ বা হচ্ছে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচটা বোঝানোর জন্য আমরা একটা চিত্রের সাহায্য নিব। তাহলে এই চিত্রে দেখো হরিজন্টাল অ্যাক্সিসে দেখানো হচ্ছে স্টেজেস অফ প্রোডাকশন, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখানো হচ্ছে ভ্যালু অ্যাডিশন বা কতটুকু পরিমাণে ভ্যালু অ্যাড হইলো। এখন দেখো আমরা মনে করি এটা হচ্ছে একটা হচ্ছে গমের ফার্ম, গমের প্রসেসিং এর কথা আমরা বলতেছি। এখানে গম যিনি উৎপাদন করলেন, অর্থাৎ ফার্মার, উনি কি করবেন? জমি চাষ করবেন, তারপর হলো গমের বীজ কিনবেন, ওইটা হচ্ছে হয়তোবা লেবার দিয়ে লাগাবেন। তো উনি এটা প্রডিউস করলেন, গম প্রডিউস করলেন। এই গম প্রডিউস করতে গিয়ে তার যে খরচ হইলো, এবং এই খরচের সাথে তিনি তার নিজস্ব যে শ্রম খরচ হয়েছে এটার
কতটুকু পরিমাণ খরচ হচ্ছে এটা যোগ করলেন, এবং ফাইনালি গিয়ে তিনি কত টাকা বিক্রি করলে তার একটা মিনিমাম লাভ থাকবে এতটুকু পরিমাণে যোগ করে একটা দাম নির্ধারণ করলেন গমের। আমরা ধরে নিলাম ফার্মার গমের দাম নির্ধারণ করলেন 100 টাকা, অর্থাৎ তিনি ভ্যালু অ্যাড করলেন 100 টাকা সমান। এরপরে 100 টাকা দিয়ে তিনি গম বিক্রি করে দিলেন মিলারের কাছে। তো মিলার কি করলো, এই গম কিনে নিয়ে মিলে এটাকে আটা তৈরি করলো। আটা তৈরি করতে গিয়ে তার এই যে কিনে নিয়ে আসা মানে হচ্ছে পরিবহন কস্ট এবং হচ্ছে মিলের যে খরচ, এই খরচ ধরে এবং হচ্ছে তার একটা মিনিমাম লাভ ধরে সেটা ভ্যালু অ্যাড করলো 20 টাকা। এখন তাহলে এটার দাম হলো 120 টাকা। তাহলে সে কি করবে, এই 120 টাকা দাম ধরে এটাকে বেকারের কাছে বিক্রি করবে। বেকার 120 টাকা দিয়ে এটা ক্রয় করে নিল, নিয়ে সে কি করলো, এটাকে রুটিতে রূপান্তর করলো। বেকার এটাতে রুটি বা হচ্ছে বিভিন্ন প্রসেসিং খাবারে রূপান্তর করলো। রূপান্তর করার পরে তার যে খরচ হইলো এবং সে যে ক্রয় করে নিয়ে আসছিল ওই ক্রয় মূল্যের সাথে তার খরচ এবং হচ্ছে তার লাভ সহ যোগ করবে। যোগ করে এটার দাম নির্ধারণ করবে কত, 120 টাকা দিয়ে সে ক্রয় করছিল, এখন 150 টাকায় বিক্রি করবে, অর্থাৎ সে ভ্যালু অ্যাড করলো 30 টাকা সমান। এবং সে বিক্রি করবে কার কাছে, মুদি দোকানদারের কাছে, গ্রোসারের কাছে। এখন এই গ্রোসার আবার কি করবে, এটা কিনে নিয়ে জনগণের কাছে বিক্রি করবে। এখন সে যখন কিনে নিয়ে গেল তার ট্রান্সপোর্টেশন কস্ট এবং হচ্ছে দোকানের কস্ট আরো যা যা কস্ট আছে সব কস্ট যোগ করে এবং হচ্ছে নিজের লাভ যোগ করে এটার সাথে ভ্যালু অ্যাড করবে 50 টাকা। অর্থাৎ সে 150 টাকায় কিনে নিয়ে আসছিল, এখন এটা আরো 50 টাকা যোগ করে 200 টাকায় বিক্রি করবে। তাহলে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা স্টেজে উৎপাদনের প্রতিটা স্তরে ভ্যালু অ্যাড হচ্ছে। তাহলে প্রথমে ফার্মার ভ্যালু অ্যাড করলো 100 টাকা, এরপরে মিলার করলো 20 টাকা, বেকার করলো 30 টাকা এবং গ্রোসার করলো 50 টাকা। তাহলে এই প্রত্যেক স্টেজে উৎপাদনের প্রত্যেকটা স্তরে যে ভ্যালু অ্যাডিশন হলো, এই ভ্যালু অ্যাডিশনটা যদি আমরা যোগ করে সমান পাই 200 টাকা। তাহলে আমরা দেখলাম এখানেও জিডিপির পরিমাণ হচ্ছে 200 টাকা। তাহলে আমরা দেখতেছি জিডিপি পরিমাপের যে তিনটা পদ্ধতি আছে, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড এবং হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, এই তিনটা পদ্ধতিতে সম পরিমাণে জিডিপি প্রদর্শন করে। এখন চয়েস হচ্ছে নীতি নির্ধারকদের কাছে, তারা যে কোনো পদ্ধতিতে কি করতে পারে, জিডিপি ক্যালকুলেট করতে পারে। তবে যে পদ্ধতিতে ক্যালকুলেট করুক না কেন জিডিপির আকার সমান হবে বা সেম হবে। ঠিক আছে, বুঝতে পারছো এ পর্যন্ত? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আর এই চ্যাপ্টার গুলোতে কন্টেন্ট অনেক কম। ওকে, তাহলে দেখো পড়াশোনা অনেক সহজই আছে, আমার মনে হয় তোমরা বুঝতেই পারছো, খুবই সহজ সহজ পড়াশোনা। ঠিক আছে, জি ম্যাম। কারো কোনো কোশ্চেন নেই তো না? ম্যাম না, কখন কোন অ্যাপ্রোচটা এটা হচ্ছে কোন অ্যাপ্রোচটা বেশি ভ্যালিড কোনটা ইনভ্যালিড এরকম কোনো কথা নাই, যে কোনো পদ্ধতিতেই পরিমাপ করতে পারে বা হচ্ছে সবগুলো পদ্ধতিতেই করতে পারে, সবগুলো পদ্ধতিতে করলেও একই ফলাফল আসবে। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে যারা নীতি নির্ধারণ করতেছে তাদের উপর, তারা কোন পদ্ধতিতে জিডিপিটা পরিমাপ করবে। ঠিক আছে, বা এক এক দেশ এক এক পদ্ধতিতে পরিমাপ করতে পারে। ওকে, তাহলে তোমরা পড়াশোনা করো, বইপত্র দেখো। ঠিক আছে, জি ম্যাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।